নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আল কায়দার ধাঁচে গড়ে ওঠা নতুন জঙ্গি সংগঠন মুজাহিদ অব বাংলাদেশের 6 সদস্যকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল ডিবি। নতুন করে বৃষ্টি না হয় চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, জোর কদমে চলছে উদ্ধার কাজ। এবার থেকে প্রধানমন্ত্রী থেকে বেশি বেতন পাবেন দিল্লি বিধানসভার বিধায়করা। বৃহস্পতিবারই দিল্লি বিধানসভায় পাশ হয়েছে বিধায়কদের বেতন বৃদ্ধির প্রস্তাব। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি কুরবানি প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর
আবার স্বাগত। এখন খবর বিস্তারিত। আল কায়েদার ধাঁচে গড়ে ওঠা নতুন জঙ্গি সংগঠনের হদিশ মিলল বাংলাদেশে। মুজাহিদ অফ বাংলাদেশ নামে এই সংগঠন ওসামা বিন লাদেনের ধাঁচে নাশকতা চালানোর ছক কষে এগোতে শুরু করেছিল বলে দাবি বাংলাদেশ প্রশাসনের। আল কায়েদার ধাঁচে গড়ে ওঠা নতুন জঙ্গি সংগঠনের হদিশ মিলল বাংলাদেশে। মুজাহিদ অফ বাংলাদেশ নামে এই সংগঠন ওসামা বিন লাদেনের ধাঁচে নাশকতা চালানোর ছক কষে এগোতে শুরু করেছিল বলে দাবি বাংলাদেশ প্রশাসনের। ঢাকার গোয়েন্দা পুলিশ মুজাহিদ অফ বাংলাদেশের মাথা জহিরুল ইসলাম সহ মোট 6 জনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে প্রচুর নথি। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, ঢাকার এক পীরকে খুনের চক্রান্ত করেছিল এই সংগঠন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর মতিঝিল এলাকা থেকে মুজাহিদ অফ বাংলাদেশের চাই জহিরুল ইসলাম ও তার 5 শাগরেদকে গ্রেপ্তার করা হয়। যেখানে আছে পৃথিবীর তারা সংগঠিত হয়ে কোনো একটা আদর্শে উদ্বুদ্ধ হয়ে, সেটি অনলাইন ভিত্তিক হতে পারে অথবা বই পড়ে হতে পারে, তারা নিজেরা রেডিক্যালাইজ হয়ে তারপর তারা নিজ নিজ দেশের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ধরনের কথিত জিহাদে অংশ। ডিবি সূত্রে জানা গিয়েছে, বছর 2 আগেই এই সংগঠনের প্রতিষ্ঠা। আল কায়েদার কর্মপদ্ধতি অনুসরণ করলেও বাংলাদেশের আরেক জঙ্গি সংগঠন জেএমবির কাঠামোর সঙ্গে মিল রয়েছে মুজাহিদ অফ বাংলাদেশের। এই সংগঠনের সদস্যরা অনেকগুলি করে ছদ্মনাম নিয়ে জঙ্গি কার্যকলাপ চালায়। সংগঠনের মাথা জহিরুল ইসলাম কোথাও জহির, কোথাও আনসার, কোথাও আবার চূড়ান্ত লড়াই নামে পরিচিত। অন্য ধৃতরা হল খন্দকার রাজেশ সুবহান ওরফে রাজু, আবু বকর সিদ্দিকী ওরফে আবির, মার্শেদুল ইসলাম ওরফে কিংমোর খান ও কাজী বাপ্পি আহমেদ। আটকের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও 10টি মোবাইল সেট উদ্ধার করা হয়। অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ, পাশাপাশি তরিকুলকেও জিজ্ঞাসাবাদে যেটি জেনেছি, শাহাদাত ওরফে মাহফুজ সেই এই হত্যাকাণ্ডে লিড দিয়েছিল এবং তাদের নেতৃত্বে 7-8 জন এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে। ধৃতদের 6 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। মুজাহিদের মাথা সহ যারা ধরা পড়েছে তারা প্রত্যেকে চাকরিজীবী। বেতনের সিংহভাগ তারা সংগঠনের কাজে খরচ করত। ঢাকার কাছে গাজীপুরের একটি নির্জন জঙ্গলে এই জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ চলছিল। ফেসবুকে বেনামে নানা অ্যাকাউন্ট খুলে তারা নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছিল বলে ডিবি জানতে পেরেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নতুন করে বৃষ্টি না হওয়ায় চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। বন্যা দুর্গতদের সাহায্যে 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে বৃষ্টি না হওয়ায় চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আদিয়ার কুম্ভ নদীর জল নেমেছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। বন্যা দুর্গতদের সাহায্যে 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত প্রায় 7000 দুর্গত মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বহু জায়গাতেই এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নেই টেলিফোন পরিষেবা, মিলছে না অত্যাবশ্যক পরিষেবা, বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, নেই পানীয় জল। কোটি টাকার মিনারেল ওয়াটারের বোতল কিনতে হচ্ছে 150 টাকায়। নদী বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ন্ত্রিত করা হয়েছে। দক্ষিণ চেন্নাইয়ের অবস্থা সব থেকে খারাপ। গোটা এলাকাটাই ডুবে রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টির পর তামিলনাড়ুর পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনও বন্ধ রেল, বিমান, সড়ক যোগাযোগ ব্যবস্থা। তবে এখনও গোটা দেশের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন জলবন্দী চেন্নাই। বিমান, সড়ক পরিবহন ও রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ। রবিবার পর্যন্ত বন্ধ চেন্নাই বিমানবন্দরও। বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। মাসখানেক ধরে চলা প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে এখনও পর্যন্ত 269 জনের মৃত্যু হয়েছে। আগামী 24 ঘন্টায় ফের চেন্নাই ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে চেন্নাই যেন এখন এক বিচ্ছিন্ন দ্বীপ। 24 घंटे में सिर्फ लाइट रेनफॉल हुआ है। 1 सेंटीमीटर रेनफॉल आज रिकॉर्ड किया गया है, कल सुबह से लेकर आज सुबह तक, तो इसको लाइट रेन ही कहते हैं हम लोग। जो हैवी रेनफॉल के आंकड़े मिले हैं वो पुडुचेरी, कुडालोर और नागापट्टनम जिलों में मिले हैं, जो कि कोस्टल तमिलनाडु के मध्य वाले जिले हैं। यहाँ 70 से 90 मिलीमीटर बारिश कई जगह हुई है और इसके अलावा 30 से 40 मिलीमीटर बारिश और कई स्थानों पर हुई है। लेकिन मेन बारिश जो मैंने बताया है पुडुचेरी, कुडालोर और नागपट्टनम डिस्ट्रिक्ट्स में हुई है। जैसा कि कल बताया गया था कि सेंट्रल पार्ट्स ऑफ कोस्टल तमिलनाडु विल गेट हैवी रेनफॉल। आज भी जो सिचुएशन है वो लगभग इसी तरह की है। अब जो हैवी रेनफॉल है वो ये जो डिस्ट्रिक्ट है वहीं होने की संभावना है। चेन्नई में हैवी रेनफॉल की संभावनाएं अगले 2 दिनों तक काफी कम है। लाइट रेनफॉल वहां जारी रहेगी। हैवी रेनफॉल फिर वही पुडुचेरी, कुडालोर, नागापट्टनम और जो डिस्ट्रिक्ट है साथ में लगे हुए, इन्हीं डिस्ट्रिक्ट में अगले 2 दिनों में आइसोलेटेड हैवी रेनफॉल होगा। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।
এবার থেকে প্রধানমন্ত্রীর থেকে বেশি বেতন পাবেন দিল্লি বিধানসভার বিধায়করা। বৃহস্পতিবারে দিল্লি বিধানসভায় পাশ হয়েছে বিধায়কদের বেতন বৃদ্ধির প্রস্তাব। এবার থেকে প্রধানমন্ত্রীর থেকেও বেশি বেতন পাবেন দিল্লির বিধানসভার বিধায়করা। প্রধানমন্ত্রীর বেতন প্রায় 1,60,000 টাকা। এবার থেকে দিল্লি বিধানসভার বিধায়কদের মাসিক বেতন হবে 2,35,000 টাকা। বৃহস্পতিবারে দিল্লি বিধানসভায় পাশ হয়েছে বিধায়কদের বেতন বৃদ্ধির প্রস্তাব। এর ফলে বিধায়কদের মূল বেতন 12,000 টাকা থেকে বেড়ে হলো 50,000 টাকা। অন্যান্য ভাতা মিলিয়ে এবার থেকে দিল্লি বিধানসভার বিধায়কদের মাসিক বেতন হবে 2,35,000 টাকা। দেশের মধ্যে ঝাড়খণ্ডের বিধায়করাই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বেতন পেতেন। তাদের মাসিক বেতন ছিল 2,10,000 টাকা। এছাড়া দিল্লি বিধায়কদের বছরে 10% করে বেতন বৃদ্ধি হবে। বিভিন্ন ধরনের গেজেট কেনার জন্য 1 লক্ষ টাকা করে পাবেন। গাড়ি কেনার জন্য 12 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন বিধায়করা। দেশের মধ্যে যে সমস্ত রাজ্যে বিধায়করা বেশি বেতন পান তাদের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ 1 লক্ষ, বিহার 1,41,000, ঝাড়খণ্ড 2,10,000 এবং মহারাষ্ট্র 75,000। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। রানী এলিজাবেথের মুকুটের কোহিনূর ফেরত চেয়ে এবার পাকিস্তানের এক আদালতে মামলা করলেন এক পাকিস্তানি আইনজীবী। রানী দ্বিতীয় এলিজাবেথ তো নেই, আছে তার মুকুট, আর তার উপরেই আছে 105 ক্যারেটের হিরে। ওই কোহিনূর ফেরত চেয়েই পাকিস্তানের এক আদালতে মামলা করলেন এক পাকিস্তানি আইনজীবী। বিশেষজ্ঞদের মতে কোহিনূরের মালিকানা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। কখনো ওই হীরের মালিক হয়েছিলেন মুঘল সম্রাটরা, কখনো পাঠানরা, আবার কখনো তার মালিক হয়েছিলেন পাঞ্জাবের মহারাজারা। ভারতে ব্রিটিশ শাসন কায়েম হবার পর ওই রত্নের মালিকানা নেন ব্রিটিশরা। এরপর 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করার পর দেশ ত্যাগ করতে বাধ্য হয় ব্রিটিশরা। কোম্পানি আমল থেকে অনেক কিছুই ভারতের সম্পদ পৌঁছে গিয়েছে ব্রিটেনে, তা আর কখনো ফেরেনি। কোহিনূরের সঙ্গেও তেমনটাই হয়। দেশ তো ছাড়ল ব্রিটিশরা, সঙ্গে নিয়ে গেল কোহিনূর। কোহিনূর ফেরত পেতে ব্রিটেনের রানীর উদ্দেশ্যে 786টি চিঠি লিখেও যখন কোনো জবাব আসেনি, তখন মামলা করতে বাধ্য হন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভারতে এসেছিলেন। তখন কোহিনূর বিতর্ক উস্কে দিয়ে তাকে হিরে ফেরত দেওয়ার কথা বলা হলে তিনি তাতে কোনোরকম কর্ণপাতই করেননি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বাংলাদেশের বিজয় দিবসের দিন ত্রিপুরা থেকে বিদ্যুৎ যাবে বাংলাদেশে। আধিকারিকদের এবার এই ঘোষণা দিলেন ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে।
ত্রিপুরার গোমতী জেলার ওটিপিসি পালাটানা প্রাকৃতিক গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে ত্রিপুরা রাজ্যের শেয়ার থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির বিষয়টি আগেই চূড়ান্ত হয়। সম্প্রতি আগরতলায় ত্রিপুরা ও বাংলাদেশের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা বৈঠক করে সিদ্ধান্ত নেন যে 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন বিদ্যুৎ পাঠানো শুরু হবে। উভয় দেশের আধিকারিকদের এই সিদ্ধান্তে শিলমোহর দিলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় পৌর নিগমের 7 নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী সীমা দাশগুপ্তের সমর্থনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কারিগরি বিষয় ঠিক থাকলে 16 ডিসেম্বরই ত্রিপুরা থেকে বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো শুরু হবে। পাশাপাশি তিনি আরও জানান, রাজ্যে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বহির্রাজ্য থেকে বাড়তি বিদ্যুৎ আনা হচ্ছে বলেও জানান তিনি। কেন্দ্রীয় প্রকল্প কলাকারা ওইদিকে মনারচর তৈরি হয়েছে, বাইরে থেকে শেয়ার আনছে করো দিয়ে যেতে বললে না প্রশ্ন দেখিয়েছে ঠিকঠাক মতো কাজ করলে চেষ্টা হচ্ছে 16 তারিখের মধ্যে 100 মেগাওয়াট বিদ্যুৎ আমরা বাংলাদেশকে বিক্রি করবো। কোথায় এসছে ত্রিপুরা বুঝতে পারছেন? তাহলে একদিকে শেডিং মুক্ত করা, অপর দিকে বাড়ি বাড়ি কানেকশন দেওয়া, তারপরে দাঁড়িয়ে এসেছে এবার স্ট্রিট লাইট দেওয়া, এমন লাগিয়েছে আপনাদের পুরো নিগম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিনা চিকিৎসায় প্রাণ হারালো সোনামুড়ার এক যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার তামিলনাড়ুর কাঞ্চিপুরমে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বিনা চিকিৎসায় প্রাণ হারালো সোনামুড়ার এক যুবক। ঘটনা বুধবার তামিলনাড়ুর কাঞ্চিপুরমে। 24 বছরের যুবক সোহরাব খন্দকার, বাড়ি সোনামুড়ার দুর্গাপুর খন্দকার পাড়ায়। বুধবারে ছেলের মৃত্যুর খবর সোনামুড়া বাড়িতে আসলেও বৃহস্পতিবার মৃত্যুর সঠিক খবর জানানো হয়। জানা যায়, সোহরাব 2014 সালের অক্টোবর মাসে তামিলনাড়ুর চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। চেন্নাই শহরের একটি হোটেলে কাজ করত সে, কিন্তু সে থাকতো কাঞ্চিপুরম এলাকায়। গত কয়েকদিনে চেন্নাই সহ গোটা তামিলনাড়ুতে নজিরবিহীন বৃষ্টিপাত হওয়ায় নাগাবন্দী হয়ে পড়ে শত শত লোক। দেখা দিয়েছে পানীয় জল ও খাদ্যাভাবের। সোহরাবেরও সে সময় জ্বর অনুভব হয়েছিল। তারপর প্রচন্ড জ্বর থাকা সত্ত্বেও সে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারেনি, আর অকালে ঝরে গেল একটি প্রাণ। বাবা গিয়াসউদ্দিন খন্দকার ও মা আয়েশা বেগম ছেলের ছবি নিয়ে শোকাহত ও মর্মাহত। ছেলের মৃতদেহ একবার চোখ দিয়ে দেখতে মরিয়া হয়ে রয়েছেন। এই অবস্থায় রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছে তারা, যাতে ছেলের মৃতদেহ আগামী কয়েকদিনের মধ্যে বাড়িতে আনতে পারে। গত অক্টোবর 2014-তে চেন্নাই শহরে গেছিল কাজ করতো। তার বাবা অত্যন্ত গরিব, দিন দরিদ্র, কাজ করিয়া খায় চলে। তো 3 ছেলে, বড় ছেলে আসলো, হ্যাঁ চেন্নাই গেছে একটা ওই রেস্ট হাউসে কাজ করতো। তো কাজ করার বলে গত 2 দিন আগে খবর পাওয়া গেল যে হ্যাঁ চেন্নাইতে প্রবল বৃষ্টি, ফ্লাড, বন্যা হইতে আছে। তো এখন কি জলে পড়িয়া কি ডুইবা মারা গেছে। আমরা কাছে একটা খবর আইলো মারা গেছে যে। তো খবর আওয়ার পর থেকে তো বাড়ির মধ্যে কান্নাকাটি চিল্লিয়া আরম্ভ হয়েছে। এখন বাড়ির যে অর্থনৈতিক যে অবস্থা বা তার বাবা ফ্যামিলির যে তারে ওইখান থেকে যে আনবো এই ক্ষমতা এর নাই। এখন আমাদের একটু তরফ থেকে, পরিবারের সকলের তরফ থেকে আমাদের একটু আবত্তিল রাজ্য সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে ওই ছেলেটাকে এখান থেকে আনার ব্যাপারে, তাহলে আমরা সবাই রাজ্য সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। খবর আইছে গত 1 তারিখ, 1 তারিখে এই খবরটা আইছে যে সকালে, দুপুরে প্রায় 12টা, 12:30টার দিকে খবর আইছে যে মারা গেছে। ঠিক আছে, তো আমরা ওইখানে যে হোটেলে কাজ করতো ওই মালিক টালিকের সাথে যোগাযোগ করছি। আমাদের এখানের যে লোক আছে চেন্নাইতে তাদের সাথেও যোগাযোগ করছি। এখন তো 6 তারিখ অবধি ফ্লাইট বন্ধ, খবরে টবরে যেটা ঘোষণা করলো, চেন্নাইতে কোনো ফ্লাইট ট্রেন বন্ধ। তো আমরা মালিকের সাথে যোগাযোগ করেছি। এখন চেন্নাইতে ওই রাজীব গান্ধী মেমোরিয়াল হসপিটালে এখন তার দেহটা আছে আর কি, মরদেহ। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউতে মোহরমুক্ত মঞ্চে শাসক বামফ্রন্টের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিন জনসভায় উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কৃষিমন্ত্রী অঘরদেব বর্মা, সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা খোয়াই জেলা সম্পাদক সমীরদেব সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরায় ব্রডগেজ রেল এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের কাণ্ডারে এ রাজ্যের বামফ্রন্ট সরকার।
খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার খোয়াই নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউতে মোহর মুক্ত মঞ্চ থেকে বামফ্রন্টের নির্বাচনী জনসভা থেকে এই বার্তাই ছড়িয়ে দিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা। তিনি বলেন যে কংগ্রেস দেশের স্বাধীনতা এনেছে বলে গর্ব করে সেই কংগ্রেসই দেশটার সর্বনাশ করেছে, তাদের জন্যই দেশে বিজেপি এসেছে। কংগ্রেস একটা দুটো বছর শাসন করছে তা তো না, বহু বছরের শাসন করছে রাজ্য, বহু বছর। এই রাজ্য তো প্রায় 30-35 বছর তো শাসন করেছে। আমরা তো বিরোধীদের আসলে ছিলাম, তো শাসন ক্ষমতা থেকে এই রাজ্যের মানুষকে তারা যেভাবে শাসন করেছে, সাধারণ মানুষের প্রায় হাসপাস হয়ে উঠছিল, ধর্মভঙ্গকর অবস্থার মধ্যে মানুষকে সেদিন। অপরদিকে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস বলেন, রাজ্যে 27টি ভাতার মধ্যে 24টি বামফ্রন্ট সরকার প্রদত্ত। 1978 সালে এ রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর অনাহার, বিনা চিকিৎসায় মৃত্যুর হার বন্ধ। তিনি বলেন, কোথাকার ত্রিপুরা এখন কোথায় এসে দাঁড়িয়েছে। বামফ্রন্ট সরকার এবং পুর পরিষদ মিলে এই খোয়াই শহরে জল উত্তোলন করে পরিশোধন করে আপনাদের বাড়ি বাড়ি পাইপ লাইনে পৌঁছে দিচ্ছে। এমন খোয়াই শহরের এখন আর পাড়া নেই যেখানে পাকা রাস্তা নেই, এমন জনবসতি নেই যেখানে ড্রেনের ব্যবস্থা নেই, এমন জনবসতি নেই যেখানে আলোর ব্যবস্থা নেই। এই চাহিদাগুলো মেটানোর পাশাপাশি আপনাদের বাজার হাট করার জন্য সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজার, তেমনি অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। শেষে সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা খোয়াই জেলা সম্পাদক সমীর দেব সরকার বলেন, এই রাজ্যে 90 থেকে 97% মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেন। এটা ভারতবর্ষের নির্বাচন কমিশনের কথা। এবারকার পুর নির্বাচনে বাম বিরোধী দলগুলোর জামানত জব্দ করে খোয়াই পুর পরিষদের সবকটি আসনে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা খোয়াই জেলা সম্পাদক সমীর দেব সরকার। আমাদের রাজ্যে ত্রিপুরায় ভোট হয় 90% থেকে কখনো কখনো 96-97% মানুষ এই নির্বাচনী প্রক্রিয়ায় গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করে। আমার কথা না, ভারতবর্ষের নির্বাচন কমিশনের কথা। ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 ডিসেম্বর নির্বিঘ্নে শেষ হলো সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাগড় পৌরসভার পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া। এই পোস্টাল ব্যালটে ভোটে মোট 81 জন কর্মী তাদের ফর্ম 14 জমা দিয়েছেন। এর মধ্যে 77 জন কর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বিঘ্নে শেষ হলো সোনামুড়ার নগর পঞ্চায়েত ও মেলাগড় পৌরসভার পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ প্রক্রিয়া। গত 2রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল নির্বাচনী কাজে নিযুক্ত পুলিং স্টাফ ও আরক্ষা কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া। শুক্রবার 4 ডিসেম্বর শেষ হলো এই পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ প্রক্রিয়া। এই পোস্টাল ব্যালটের ভোটে মোট 81 জন কর্মী তাদের ফর্ম 14 জমা দিয়েছেন। তাদের মধ্যে মোট 77 জন কর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যাদের মধ্যে 14 জন ছিল সোনামুড়া নগর পঞ্চায়েতের। এদের মধ্যে 14 জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অপরদিকে মেলাগড় পৌরসভার 67 জন, যার মধ্যে 63 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই সমস্ত ভোটারদের মধ্যে 13 জন ছিল নির্বাচনী কাজে নিযুক্ত পুলিং স্টাফ ও 64 জন ছিল নির্বাচনী কাজে নিযুক্ত আরক্ষা কর্মী। তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া হয় মহকুমা শাসকের কার্যালয়ে। এই নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে রিটার্নিং অফিসার পান্না আহমেদ জানান, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে নির্বাচন, সেই নির্বাচনে যে সমস্ত ভোটকর্মীরা ভোটের কাজে নিযুক্ত হয়েছেন, তাদের মধ্যে মোট 81 জন ফর্ম 14 জমা দিয়েছেন, মানে ইলেকশন ডিউটি ভোটের জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে আজকে মোট 77 জন আজ নিয়ে গত 2 দিন ধরে মোট 3 দিন
2 তারিখ থেকে শুরু করে 2, 3 এবং 4 ডিসেম্বর মোট 77 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার মধ্যে সোনামুড়াতে 14 জন দরখাস্ত করেছিলেন, তার মধ্যে 14 জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং মেলাঘরে 66 জন তাদের ফর্ম 14 জমা দিয়েছিলেন, মানে আবেদন করেছিলেন। তার মধ্যে 63 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন গত 3 দিন। তো তাদের মধ্যে মোট 77 জনের মধ্যে 13 জন আছেন পোলিং পার্সোনাল এবং 64 জন আছেন পুলিশ পার্সোনাল। এই মোট 77 জন এই 3 দিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন যারা ভোটের কাজে নিযুক্ত হয়েছে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পুর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে কৈলাসহরে প্রচারের তুমুল ঝড় তুলেছে শাসক বামফ্রন্ট তথা সিপিএম। বৃহস্পতিবার সিপিএম এর 3টি ওয়ার্ড নিয়ে সেক্টর ভিত্তিক প্রচার সভা করা হয়। কৈলাসহর পৌর পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রচার তুঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিএম এর 3টি ওয়ার্ড নিয়ে সেক্টর ভিত্তিক প্রচার সভা করা হয়। বৃহস্পতিবার 2, 4 এবং 5 নং ওয়ার্ডকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক বিজয় রায়, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বরূপ গোস্বামী, মহাফশ্বর আলী প্রমুখ। প্রধান বক্তার ভাষণে সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক বিজয় রায় বলেন, স্বাধীনতার পর যে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস তার একটিও পালন করা হয়নি। বেকারত্ব বেড়েছে দারিদ্রতা, জনবিরোধী নীতি গ্রহণ করে কার্যত দেশবাসীকে বিপন্ন করেছে। প্রতিটি গলিতে, প্রতিটি পাড়ায় এখন রাস্তা আছে। হয়তো আমরা খুব মারাত্মক ভালো রাস্তা করে দিতে পারিনি, কিন্তু মোটামুটি পিস করে বা স্টোরিং করে মানুষকে চলাফেরার একটা ব্যবস্থা আমরা করে দিয়েছি। এটা আস্তে আস্তে সমস্ত রাস্তায় পিস হয়ে যাবে। এইভাবে পরিকল্পনা নিয়ে আমাদের শহরগুলি তারা কাজ করছে। আপনারা জানেন যে গ্রামের মানুষের জন্য আমরা সমস্ত মানুষের জন্য লড়াই করেছিলাম, লড়াই করছি যে মানুষের 365 দিন কাজের ব্যবস্থা করতে হবে। অনেক লড়াই সংগ্রাম হয়েছে, আপনারা জানেন। কৈলাসহরের 15টি ওয়ার্ডের মধ্যে সিপিএম প্রার্থীদের সমর্থনে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের শিল্পীরা পথনাটক পরিবেশন করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আর মাত্র কয়েকদিন তারপরই সারা রাজ্যে অনুষ্ঠিত হবে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পৌরসভার জন্য যে ভোটিং মেশিনগুলি আনা হয়েছিল তার সমস্ত রকম পরীক্ষা করা হয়। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে অনুষ্ঠিত হবে পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনিক পক্ষে নির্বাচনের সমস্ত কাজ চলছে চূড়ান্ত পর্যায়ে। বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েত ও মেলাঘর পৌরসভার জন্য যে ভোটিং মেশিনগুলি আনা হয়েছিল তার সমস্ত রকম পরীক্ষা করা হয়। 2 অবজারভারের উপস্থিতিতে ছিল সমস্ত রাজনৈতিক দলের কর্মীসহ রিটার্নিং অফিসার পান্না আহমেদ। সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য আনা হয় 11টি ভোটিং মেশিন এবং আরও 11টি ভোটিং মেশিন রাখা হয় অতিরিক্ত। মেলাঘর পৌরসভার জন্য আনা হয় 13টি ভোটিং মেশিন এবং আরও অতিরিক্ত 13টি ভোটিং মেশিন রাখা হয়। এই বিষয়ে মহকুমার রিটার্নিং অফিসার পান্না আহমেদ জানান, আমাদের সোনামুড়া নগর পঞ্চায়েতে মোট 11টি আসন। 11টি আসনের জন্য আমরা 11টি ইভিএম তৈরি করেছি, যেগুলি পোলিং স্টেশনে যাবে, মানে 11টা পোলিং স্টেশনে যাবে। সেই সাথে আরও 11টি রিজার্ভ ইভিএম আমরা কমিশনিং করেছি, তৈরি করে রেখেছি। যদি কোনো ইভিএম পোলিং স্টেশনে ডিস্টারবেন্স করে সেটাকে রিপ্লেস করার জন্য আমরা আরও একটা করে রিজার্ভ করে রেখেছি। ঠিক একইভাবে মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিলে 13টি আসনের জন্য 13টি ইভিএম তৈরি হয়েছে। সেই সাথে মোট আরও 13টি আমরা মানে রিজার্ভ ইভিএম কমিশনিং করে রেখেছি, যদি কোনো ইভিএম ভোটের দিনে আমাদের রিপ্লেস করতে হয় সেজন্য। আমরা আমাদের 2 জন মাননীয় অবজারভার সোনামুড়ার জন্য এবং মেলাঘরের জন্য তারা সর্বক্ষণ উপস্থিত ছিলেন। সেই সাথে সমস্ত পোলিং পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ তারাও উপস্থিত ছিলেন এবং পুরো কাজটার মধ্যেই সিকিউরিটি ফোর্সেসের উপস্থিতি ছিল, যদিও তারা বাইরে থাকে সবসময়। এবং আমি রিটার্নিং অফিসার, আমিও সেখানে সর্বক্ষণ উপস্থিত ছিলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 8 দফা দাবিতে ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন সোনামুড়া মহকুমার 3টি স্থানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করে বৃহস্পতিবার। এদিন 6 শতাধিক নারী পুরুষেরা বিশাল মিছিলে অংশগ্রহণ করে।
রেগা বাঁচাও দেশ বাঁচাও সহ 8 দফা দাবিকে সামনে এনে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটি 3টি স্থানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করে বৃহস্পতিবার। কাঠালিয়া, ধনপুর ও বক্সনগর অঞ্চলে 3রা ডিসেম্বর এই কর্মসূচিতে শত শত ক্ষেতমজুর অংশের নারী পুরুষ রাস্তায় নেমে কেন্দ্রীয় সরকারের সর্বনাশা গরিব মারা নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়। এই কর্মব্যস্ত কৃষি মরশুমকে পেছনে ফেলে রেগা প্রকল্পের হয়রানি বন্ধ করা, 200 দিনের কাজে সময়সীমা বৃদ্ধি এবং 300 টাকা মজুরির দাবিসহ বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল এদিন 3 অঞ্চলের ক্ষেতমজুর অংশের নারী পুরুষ। যদিও এই কর্মসূচি ছিল গোটা দেশব্যাপী, এই কর্মসূচিকে সফল রূপায়ণে সংগঠনের বিভাগীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই 3টি অঞ্চলেই এদিন মূলত প্রতিবাদে সংগঠন সোচ্চার হয়। কাঠালিয়ায় সর্বসাকুল্য 6 শতাধিক নারী পুরুষের এক বিশাল সুসজ্জিত গড়জমান মিছিল বিস্তৃত এলাকা পরিক্রমা শেষে পল্লীমঙ্গল প্যাক্স প্রাঙ্গণে জমায়েতে সামিল হয়। পৌরোহিত্য করেন মিহির দে। প্রধান বক্তা ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক রাধাবল্লভ দেবনাথ। অপরদিকে অনুরূপ সন্ধ্যায় ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে মাছিমা বাজারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় নেতৃত্ব সুভাষ দেব, অঞ্চল সম্পাদক নান্টু দেবনাথ। একটা প্রধান দাবি হিসাবে করা হয়েছে। কেন্দ্রীয় বরাদ্দের মধ্যে রেকার মজুরি আর বরাদ্দ দিনের পর দিন কমানো হচ্ছে। রেকার বরাদ্দ কমানো চলবে না। সেই সাথে খাদ্য নিরাপত্তামূলক বিষয় যেটা করা হয়েছে, সেই খাদ্য নিরাপত্তামূলক আইনের মধ্যেও এখনো কিছু ফাঁক ফোকর হয়ে গেছে। 35 কেজি করে। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবার দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আল কায়দার ধাঁচে গড়ে ওঠা নতুন জঙ্গি সংগঠন মুজাহিদ অব বাংলাদেশের 6 সদস্যকে বৃহস্পতিবার গ্রেপ্তার করল ডিবি। নতুন করে বৃষ্টি না হয় চেন্নাইয়ের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, জোর কদমে চলছে উদ্ধার কাজ। এবার থেকে প্রধানমন্ত্রী থেকে বেশি বেতন পাবেন দিল্লি বিধানসভার বিধায়করা। বৃহস্পতিবারই দিল্লি বিধানসভায় পাশ হয়েছে বিধায়কদের বেতন বৃদ্ধির প্রস্তাব। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।